প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ভেক্টর নিয়ে পড়েছিলাম। জাস্ট রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে এবং ভেক্টর রাশির ধর্ম সম্পর্কে জেনেছিলাম। আজকে আরেকটু ভেক্টর নিয়ে জানবো এবং পড়ব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কতিপয় বিশেষ ভেক্টর সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্রগুলো লিখতে পারবে, লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে পারবে ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। একক ভেক্টর। এখানে পি একটা ভেক্টর রাশি। এটার একক ভেক্টর হবে কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলা হয়। এই যে একক ভেক্টরকে আমরা ক্যাপ বা টুপি দিয়ে চিনব। তাহলে কোনো রাশির উপর যদি ক্যাপ বা টুপি থাকে সেটা হবে একক ভেক্টর। আর একক ভেক্টর হবে কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এভাবে কোনো রাশির উপরে যদি ভেক্টর এরকম তীর চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ভেক্টর রাশি বলবো। আর এমনি কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা মান বলবো। এই যে এটা একটা পি ভেক্টর আর এটা হচ্ছে গিয়ে পি ভেক্টরের মান। আবার কখনো কখনো কোনো বইয়ে অ্যাবসলিউট ভ্যালু অফ পি, এই যে এরকম চিহ্ন দিয়েও মান বোঝাচ্ছে, অ্যাবসলিউট ভ্যালু অফ পি। এই যে এটা হচ্ছে ভেক্টর রাশি আর এটা হচ্ছে গিয়ে পি ভেক্টর রাশির মান। তাহলে কখনো কখনো কোনো বইয়ে ভেক্টর রাশির মান থাকবে খালি রাশিটা, আবার কখনো কখনো অ্যাবসলিউট ভ্যালু অফ দিয়েও থাকবে। এটা হচ্ছে গিয়ে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর হচ্ছে গিয়ে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যথাক্রমে যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ ক্রিয়া করে, আই ক্যাপ একটা একক ভেক্টর, জে ক্যাপ একটা একক ভেক্টর, কে ক্যাপ একটা একক ভেক্টর। তাহলে এক্স, ওয়াই ও জেড অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর ক্রিয়া করবে তাকে আয়ত একক ভেক্টর বলা হবে। এটা একটা ত্রিমাত্রিক কাঠামো। তাহলে ত্রিমাত্রিক কাঠামোতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যদি যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ ক্রিয়া করে তবে তো আমরা তাকে বলবো আয়ত একক ভেক্টর। এখন আসুন নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। কোনো ভেক্টর রাশিকে সমমানের ভেক্টর রাশি যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদের যোগফলকে বলা হবে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এই যে শূন্য ভেক্টরকে জিরো ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এ একটা ভেক্টর রাশি, এটার সমমানের বিপরীত ভেক্টর হচ্ছে গিয়ে মাইনাস এ। এই যে দিক দিয়ে বোঝাচ্ছে মাইনাস, এটা যাচ্ছে এই দিকে, এটা প্লাস, আর এটা যাচ্ছে বিপরীত দিকে, এটা মাইনাস। তাহলে সমমানের দুটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তার যোগফলই হবে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। একে জিরো দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে এটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। এখন শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কোনোটাই নেই। এই যে এই ভেক্টর রাশিটার হচ্ছে গিয়ে এটা পাদবিন্দু, এটা হচ্ছে কি শীর্ষবিন্দু। আর শূন্য ভেক্টরটার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কিছুই নাই। তাহলে শূন্য নাল ভেক্টর বা শূন্য ভেক্টর হচ্ছে গিয়ে দুটি ভেক্টর সমমানের ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের যোগফলকে আমরা বলবো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এখন আসে অবস্থান ভেক্টর। এই যে এটা একটা দ্বিমাত্রিক কাঠামো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এটা হচ্ছে কি মূল বিন্দু। তাহলে মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। এটা হচ্ছে ত্রিমাত্রিক কাঠামো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই তিনটা বিন্দুর মূল বিন্দু সাপেক্ষে পি একটা বিন্দু। তাহলে মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। এখানে আর ভেক্টর হচ্ছে কি অবস্থান ভেক্টর। এই যে এটাও আর ভেক্টর। এই যে ভেক্টর রাশি দিয়ে বোঝালাম, এটা ভেক্টর আর ভেক্টর। সরণ ভেক্টর। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। এই যে অবস্থান ভেক্টর, এই মূল বিন্দু সাপেক্ষে এটার আদি অবস্থান ছিল P1 আর অবস্থান ভেক্টর ছিল R1। শেষ অবস্থান হচ্ছে গিয়ে P2 আর এর অবস্থান ভেক্টর হচ্ছে গিয়ে R2। তাহলে এই দুটো অবস্থান ভেক্টরের যেই পরিবর্তনটা মানে ডেলার তাকেই বলা হবে সরণ ভেক্টর। তাহলে
কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হবে সরণ ভেক্টর। এই যে ডেল আর সমান হচ্ছে গিয়ে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এই যে অবস্থার যে পরিবর্তনটা হলো সেটা হচ্ছে গিয়ে সরণ ভেক্টর। সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর দুটি সমজাতীয় সমমানের ভেক্টরের দিক যদি একই দিকে থাকে, মানে দুই বা ততোধিক, এখানে দুইটা দিকে দেখিয়েছি আমরা সূত্রে, 2 এর অধিকও হতে পারে, তাহলে সমমানের সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই দিকে হয় তবে তাকে আমরা সমান্তরাল বা সদৃশ ভেক্টর বলবো। এই যে এখানে দেখো এই একটা ভেক্টরের দিক যে দিকে যাচ্ছে, আবার সিডি একটা ভেক্টরের দিকও একই দিকে, এই দুইটা ভেক্টরের কিন্তু এর মান ভিন্ন। এটার এবির মান যত সিডির মান তত না, এটা দুইটার মান ভিন্ন, তাহলে মান ভিন্ন দুইটা ভেক্টরের দিক যদি একই দিকে হয় তবে তাকে আমরা সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলবো। আর এখানে মান দুইটা ভেক্টরের মান ভিন্ন, আবার দিকটাও বিপরীত, তাহলে সমজাতীয় অসমমানের ভেক্টর দ্বয়ের দিক যদি বিপরীত দিকে হয় তবে তাকে আমরা বিসদৃশ বা বিজাতীয় ভেক্টর বলবো। বিসদৃশ বা অসমমানের ভেক্টর বলবো, অসদৃশ্য ভেক্টর বলবো। তাহলে বিসদৃশ ভেক্টর কাকে বলবো? সমজাতীয় অসমমানের দুটি ভেক্টরের দিক যদি বিপরীত দিকে হয় তবে তাকে বিসদৃশ ভেক্টর বলবো। এখন আসো সমান ভেক্টর। সমান ভেক্টর হচ্ছে গিয়ে দুই বা ততোধিক সমজাতীয় এবং সমমানের। এই যে এখানে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এই দুইটার মান সমান এবং দিকও সমান, তাহলে সমমানের দুইটা ভেক্টরের দুই বা ততোধিক ভেক্টরের, এখানে দুইটা দেখেছি বলে আমি দুইটা বললাম। সমমানের সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই হয় তবে তাকে সমান ভেক্টর বলবো। এই যে এই দুইটা ভেক্টরের দিক একই দিকে, এই জন্য এটাকে সমান ভেক্টর বলবো। বিপরীত ভেক্টর হচ্ছে গিয়ে সমজাতীয় সমমানের দুইটা ভেক্টরের দিক যদি বিপরীত দিকে হয় তবে তাকে বিপরীত ভেক্টর বলবো। এই যে এটা এ একটা ভেক্টর রাশির দিক এখানে দেখা যাচ্ছে, এদিকে যাচ্ছে, এখন বি একটা ভেক্টর রাশি এর উল্টা দিকে যাচ্ছে, তাহলে একটার বিপরীত, তাহলে দেখা যাচ্ছে যে সমজাতীয় সমমানের দুটা ভেক্টরের দিক যদি বিপরীত দিকে হয় তবে তাকে বিপরীত ভেক্টর বলবো। এখানে কিন্তু সমজাতীয় সমান্তরাল ভেক্টর যেটা ছিল, সমজাতীয় অসমমানের ভেক্টরের দিক একই দিকে হলে বলবো সদৃশ্য ভেক্টর, আর সমজাতীয় অসমমানের দুটা ভেক্টরের দিক বিপরীত দিকে হলে সেটাকে বলবো বিসদৃশ্য ভেক্টর। আর সমজাতীয় সমমানের দুটা ভেক্টরের দিক যদি একই দিকে হয় তাহলে তাকে বলবো সমান ভেক্টর। সমান ভেক্টরের মান সমান থাকবে, আর সমান্তরাল ভেক্টরের মান সমান থাকবে না। আর এখানে বিপরীত ভেক্টরের মান সমান থাকবে, দিক বিপরীত দিকে থাকবে, আর বিসদৃশ ভেক্টরের মানটা সমান থাকবে না, দিকটা বিপরীত দিকে থাকবে। তাহলে বিপরীত ভেক্টর এবং বিসদৃশ ভেক্টরের পার্থক্য হচ্ছে গিয়ে মানটা সমান থাকবে না, দুইটারই দিক বিপরীত, একটার দিক বিপরীত, এটারও দিক বিপরীত, এটারও দিক বিপরীত, কিন্তু এখানে এটার মান সমান না, এটার মান সমান, আবার এইটা যে দিকে যাচ্ছে সেটাও সেদিকে যাচ্ছে, আবার এটা যেদিকে যাচ্ছে এই ভেক্টরটাও সেদিকে যাচ্ছে, এই দুইটা ভেক্টরের মান সমান কিন্তু এই দুইটা ভেক্টরের মান সমান না। এবার আসে সমরৈখিক ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে তবে তাকে আমরা সমরৈখিক ভেক্টর বলবো। এই যে এখানে দুইটা ভেক্টর একই রেখা বরাবর ক্রিয়া করছে, আর একই রেখা বরাবর ক্রিয়া না করলে তখন তাকে সমান্তরাল ভেক্টর বলবো, সমান্তরাল ভাবে গেলে। তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে তবে তাকে আমরা সমরৈখিক ভেক্টর বলবো। সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক, এই যে এখানে অনেকগুলো ভেক্টর দেখা যাচ্ছে, যদি একই তলের উপর অবস্থান করে তবে তাকে আমরা সমতলীয় ভেক্টর বলবো। বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর হচ্ছে যে সমান্তরাল ভেক্টর দ্বয়ের একটির মান অপরটির বিপ্রতীপ হলে, সমান্তরাল ভেক্টর দ্বয়ের একটির মান অপরটির বিপ্রতীপ হলে তবে তাকে আমরা বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর বলবো। এই যে এ ভেক্টরটার মান হচ্ছে গিয়ে 4i, এ ভেক্টর সমান হচ্ছে গিয়ে 4i, আর ভি ভেক্টর হচ্ছে গিয়ে এটা বিপ্রতীপ 1/4i, তাহলে একটার বিপ্রতীপ। এখন আমরা
জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের যে সূত্রগুলো সেগুলো দেখব। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ নিম্নলিখিত সূত্রের সাহায্যে করা যায়। সাধারণ যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে দেখো, এ একটা ভেক্টর রাশি এবং বি একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিটাকে সাধারণভাবে কিভাবে যোগ করব? এই ভেক্টরটার এটা হচ্ছে গিয়ে পাদবিন্দু, এটা হচ্ছে গিয়ে শীর্ষবিন্দু, আর বি ভেক্টরের এই জায়গাটা হচ্ছে গিয়ে পাদবিন্দু, এই জায়গাটা হচ্ছে শীর্ষবিন্দু। এখন প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর জায়গায় দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যোগ করবো। এই যে প্রথম এই ভেক্টরটার শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দু যোগ করলাম। এরপর ফাইনালি করব প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত টানবো। প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত টেনে যেটা পেলাম সেটাই হচ্ছে গিয়ে এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি। আমরা যোগফলটাকে ভেক্টরের লব্ধি বলবো। এখানে আরেকটা চিত্রেও দেখো, এ একটা ভেক্টর রাশি, এটার পাদবিন্দু এখানে, এটার শীর্ষবিন্দু এখানে, বি একটা ভেক্টর রাশি। তাহলে এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দু যোগ করলাম। এখন প্রথম ভেক্টরের পাদবিন্দুর সাথে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করাতে আমরা যে লব্ধিটা পেলাম সেটাই হচ্ছে এই দুটা ভেক্টরের যোগফল বা লব্ধি বা সমষ্টি, যেটাই বলবো আমরা। এবার আসো ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র হচ্ছে এই যে এখানে এ একটা ভেক্টর, এখানে বি একটা ভেক্টর। যদি দুইটা ভেক্টরকে যথাক্রমে মানে ও দিকে একই ক্রমে কোনো ত্রিভুজের দুইটা বাহু, এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, দুইটা বাহু দিয়ে প্রকাশ করা যায়, তবে ত্রিভুজের তৃতীয় বাহু, এই যে, তবে ত্রিভুজের তৃতীয় বাহু, যে তৃতীয় বাহুটা আছে এটা বিপরীত ক্রমে এই ভেক্টর দ্বয়ের, এই দুটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এই যে এই দুটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে দেখো, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এই যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান এই যে এসি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টর ত্রিভুজের এই দুইটা বাহু যদি দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে, যে এ বি একটা বাহু, ত্রিভুজের একটা বাহু, এটার একটা মান ও দিক এবং এটা একটা মান ও দিক যদি নির্দেশ করে, তবে ত্রিভুজের যে তৃতীয় বাহুটা আছে, এই দুইটা বাহু ছাড়া যে তৃতীয় বাহুটা আছে, এটা এই দুইটা বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টর রাশির লব্ধির মানে ও দিকে নির্দেশ করবে, এই যে এসি ভেক্টরটা। তাহলে এ ভেক্টর, এই যে এ বি সমান হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বিসি সমান হচ্ছে গিয়ে বি ভেক্টর সমান বি ভেক্টর সমান সি ভেক্টর, এই যে সি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। এটা হচ্ছে গিয়ে ত্রিভুজ সূত্র। এবার হচ্ছে গিয়ে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র হচ্ছে, এখানে কতগুলো ভেক্টর রাশি দেখা যাচ্ছে, দেখো এই দুই এর অধিক। বহুভুজ সূত্রটা সাধারণত দুই এর অধিক ভেক্টর রাশি ক্ষেত্রে যায়। এই যে এ একটা ভেক্টর রাশি, বি একটা ভেক্টর রাশি, সি একটা ভেক্টর রাশি, ডি একটা ভেক্টর রাশি। এই দুই এর অধিক ভেক্টর রাশিগুলো যদি একই ক্রমে সাজায়, এই যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এই ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এই বি ভেক্টরের পাদবিন্দু যোগ করলাম এবং বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরের পাদবিন্দু যোগ করলাম, সি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে ডি ভেক্টরের পাদবিন্দু যোগ করলাম। ফাইনালি ও একদম প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত টানলাম। এটাই হচ্ছে গিয়ে এগুলোর লব্ধি। তাহলে দুই এর অধিক ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এভাবে n সংখ্যক, এখানে যতগুলো আছে ততগুলো যদি আমাদের n সংখ্যক থাকে, n সংখ্যক ভেক্টর রাশি যোগ করলে প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে বিপরীত ক্রমে ভেক্টর রাশির লব্ধির বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলো লব্ধির মান ও দিক নির্দেশ করবে। বিপরীত ক্রমে যে ভেক্টরটা পাওয়া যাবে, এই যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা এই ভেক্টর রাশিগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এখন দেখো, এই যে এখানে আমরা ফাইনালি আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখেছি। এখানে এ প্লাস বি, এখানে ওই যে কিছুক্ষণ আগে ভেক্টর যোগের যে সাধারণ নিয়মটা শিখেছি, এই দুটার যোগফল হচ্ছে গিয়ে এ প্লাস বি এখানে। আবার এই যে
এ প্লাস বিটা আর সিটা এই দুইটার যোগফল হচ্ছে কি এই দুইটা যোগ করলে যোগফল হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আবার এখন এই দুটার এই যোগফলটা এটা দাঁড়িয়ে যাচ্ছে। এখন এইটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি এর সাথে এই ডিটা যোগ করলে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এই ভেক্টরটা। ফাইনালি যেই ভেক্টরটা পাচ্ছি এগুলো হচ্ছে কি এই ভেক্টর রাশিগুলোর মানে ওদিকে নির্দেশ করবে। এটা হচ্ছে কি লব্ধির মানটা। তাহলে আমরা প্রথম যখন করলাম ওই সাধারণ নিয়ম মেনে করলাম। সাধারণ নিয়মে ভেক্টর রাশির সাধারণ নিয়মটা কি ছিল? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যোগ করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষ পর্যন্ত টানার ফলে এই দুইটার যোগফল পেয়ে গেলাম a প্লাস বি। আবার এইটা আর এটা যোগ করে পেয়ে গেলাম a প্লাস বি প্লাস সি। আবার এইটা আর এটা যোগ করে পেয়ে গেলাম a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এটাই হচ্ছে কি বহুভুজ সূত্র। এটা 2 এর অধিক ভেক্টর রাশি থাকলে আমরা এই বহুভুজ সূত্রটা অ্যাপ্লাই করব। এখন আসি আমরা সামান্তরিকের সূত্রে। দুটি সমজাতীয় ভেক্টরকে যদি এই যে এখানে পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে এই যে এটা একটা সামান্তরিক এখানে একটা বাহু একটা বাহু তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে এই যে সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করা যায় তাহলে ওই দুই বাহুর এই যে এই দুই বাহুর ছেদবিন্দু দিয়ে ওই এই দুইটি বাহুর এই ছেদবিন্দু হচ্ছে এটা। তাহলে এই দুই বাহুর ছেদবিন্দু গমনকারী যে কর্ণটা এটা হচ্ছে গিয়ে এই দুই বিন্দু এখানে মিলিত হচ্ছে। তাহলে এটার মধ্যে দিয়ে কর্ণ হচ্ছে এটা। তাহলে ওই দুই বাহুর ছেদবিন্দুগামী কর্ণটি মানে ও দিকে ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করবে। তাহলে কি দাঁড়াচ্ছে? দুটি সামান্তরিকের সূত্রটা কি দাঁড়াচ্ছে? দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করা যায় তাহলে ওই বাহু দুটি ছেদবিন্দুগামী কর্ণ মানে ও দিকে ভেক্টর দুটির লব্ধি ভেক্টর নির্দেশ করবে। এখন এই যে এইটা হচ্ছে গিয়ে এই আরটা হচ্ছে গিয়ে পি ভেক্টর ও কিউ ভেক্টরের এই লব্ধি এই কর্ণটা। তাহলে আমরা এই সূত্রগুলো জেনে নিলাম। আমরা এর আগে গত ক্লাসে শিখেছিলাম যে ভেক্টর যোগ কতগুলো জ্যামিতিক নিয়মে মেনে চলে, ওরা সাধারণ গাণিতিক নিয়মে মেনে চলে না। এখন আজকে আমরা দেখলাম যে ভেক্টর যোগ এই সূত্রগুলোই মেনে চলবে। আমরা যে সূত্রগুলো 4টা সূত্র আলোচনা করেছি, যে ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এই ভেক্টরের যোগ এই 4টা সূত্রানুসারেই হবে। এখন আমরা বারবার শিখছি যে লব্ধি এই যে জানলাম এই দুইটা রাশির এটা হচ্ছে গিয়ে লব্ধি আর এই ভেক্টর রাশিগুলোর এটা হচ্ছে গিয়ে লব্ধি। তাহলে আমরা এখন লব্ধির মান শিখব। লব্ধির মান লব্ধির আচ্ছা এখানে দেখো এই সামান্তরিকের সূত্রটা যেটা শিখেছি যে এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকটাকে আমি একটু এ থেকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, সামান্তরিকটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং সিডি লম্ব টানলাম। এই কিছুক্ষণ আগে আমরা যে সামান্তরিকের সূত্রটা শিখেছিলাম একটা সামান্তরিক আঁকলাম, এই সামান্তরিক পি আর এটা একটা কিউ ভেক্টর, এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর, যেহেতু এটা কিউ এটাও কিউ, তাহলে এই দুইটা ভেক্টরের এইটা হচ্ছে কি লব্ধিটা 8টা। এখন ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সিডি লম্ব টানি। তাহলে এই যে ও সিডি এটা একটা সমকোণী ত্রিভুজ ও সিডি। এই সমকোণী ত্রিভুজের আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই যে এখানে এই সমকোণী ত্রিভুজটার মধ্যে ওসি হচ্ছে গিয়ে অতিভুজ, তাহলে ওসি স্কয়ার সমান হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ভূমি, ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন আবার ওডি কে ভেঙে ভেঙে লেখা যায়, ওডি কে লেখা যায় ও এ প্লাস এডি, এই যে ওডি কে লিখলাম ও এ প্লাস এডি, আর যেটা স্কয়ার ছিল সেখানে স্কয়ার আছে আর সিডি স্কয়ারের জায়গায় সিডি স্কয়ার। এরপরে লাইনে যেটা করব এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ও a স্কয়ার প্লাস 2 ও a ad প্লাস ad স্কয়ার প্লাস cd স্কয়ার, এই যে cd স্কয়ারের জায়গায় cd স্কয়ার থাকবে। এখন দেখো এই যে a
এডিসি এটা আরেকটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা জানি কি cos থিটা সমান কি? cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এই যে এই ত্রিভুজটার মধ্যে কাটসারটা কোথায় গেল? এই ত্রিভুজটার মধ্যে এটা এডি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে কি সিডি। তাহলে এই যে cos থিটা সমান আমরা লিখেছি ভূমি বাই অতিভুজ এডি বাই এসি। তাহলে এডি সমান কি দাঁড়াচ্ছে? এডি সমান এসি cos থিটা। আবার এই ত্রিভুজটার মধ্যে এই যে ত্রিভুজ এডিসি এর মধ্যে sin থিটা কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি সিডি, ভূমি হচ্ছে এসি। তাহলে সেখান থেকে এটার মতো করলে আমরা সিডি সমান পাচ্ছি এসি sin থিটা। এখন এইটার মধ্যে আমরা এগুলোর মান বসিয়ে দিব। আবার ও এই যে ও এ সমান হচ্ছে পি ভেক্টর, আবার এসি সমান হচ্ছে কিউ ভেক্টর। এই সবগুলো মান আমরা এই সমীকরণটার মধ্যে বসিয়ে দিব। দেখো আবার ওসি সমান হচ্ছে কি? এই যে ওসি সমান হচ্ছে কি আর। তাহলে এখান থেকে এটা বসাচ্ছি আর স্কোয়ার। ও এ সমান হচ্ছে কি পি, পি স্কোয়ার টু পি কিউ। তারপরে এখানে দেখো এডি, এডি সমান হচ্ছে এসি cos থিটা। এই যে এসি সমান হচ্ছে কি আবার কিউ, তাহলে 2pq cos থিটা। আবার এডি স্কোয়ার সমান হচ্ছে গিয়ে এই যে এডির মান বসালাম, এডি হচ্ছে এসি, এসির জায়গায় আবার কিউ। তাহলে এডি স্কোয়ার সমান দাঁড়াচ্ছে কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই যে স্কোয়ার থাকলে সবগুলোর উপর স্কোয়ার, আমরা কস স্কোয়ারের উপর থিটা কসের উপর স্কোয়ার দিব, থিটার উপর দিব না। তাহলে কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আবার সিডি সমান এভাবে করলে এই যে সিডি সমান পাচ্ছি আমরা এসি সাইন থিটা। এখানে মানটা বসালে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন আসো এই কিউ স্কোয়ারটা যদি কমন নেই তাহলে থাকতেছে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই জায়গাটা বাদ যাবে, cos স্কোয়ার শুধু থাকতেছে কিউ স্কোয়ার কমন নিয়ে নিলাম। এই sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, তাহলে কিউ স্কোয়ারটা থাকতেছে। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2pq cos থিটা প্লাস কিউ স্কোয়ার। এখন আর কে যখন আমরা উভয়পক্ষে যখন বর্গমূল করব তখন দাঁড়াবে root over of r equal to root over of p square plus q square plus 2pq cos theta। এটা হচ্ছে কি লব্ধির মানের সমীকরণ। এটা আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ আমাদের এটা প্রতি ক্ষেত্রেই মানে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেখানেই বলি আমাদের কিন্তু এগুলো ভেক্টর আমাদের অবশ্যই লাগবে। আর এটা দিয়ে আমরা ম্যাথ করব, এই জন্য এটা আমাদের একদম মনে রাখতে হবে। এবার আসো লব্ধির দিক। লব্ধির দিকের জন্য যেটা করব আমরা এই পুরাটা ও সিডি এই সমকোণী ত্রিভুজটার মধ্যে আমরা ট্যান থিটা করব। ট্যান থিটা সমান হচ্ছে গিয়ে সিডি বাই ওডি। এই যে সিডি বাই ওডি। এখন এই সিডি জায়গায় সিডি থাকলো, ওডি কে আবার ভেঙে লেখা যায় ও এ প্লাস এডি। আবার ও এ সিডি সমান জানি আমরা এই যে সিডি সমান এখানে করেছি এসি সাইন থিটা, এসি জায়গায় আবার কিউ, তাহলে সিডি দাঁড়াচ্ছে কিউ সাইন থিটা। আর ও এ সমান এখানে পি পি প্লাস এডি হচ্ছে গিয়ে কিউ কস থিটা। এই যে এখানে যেটা বের করেছিলাম এডি ইকুয়াল টু কিউ কস থিটা। এখন থিটাটাকে এখানে রেখে আমরা যদি ট্যানটাকে এখানে নিয়ে যাই, অপর পক্ষে নিয়ে যাই, তাহলে ইনভার্স হয়ে যাবে। এই থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। এই যে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে সেটা ইনভার্স হয়ে যায়, আবার এখানে আনলে আবার ট্যান হয়ে যাবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। এটা হচ্ছে গিয়ে লব্ধির দিকের সমীকরণ। এটা আমাদের একদম লাগবে। কখনো অঙ্ক দেয়া থাকলে যে লব্ধির মান দিক বের করো, আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে একটা বাড়ি কাজ দিয়েছি, সেখানে আমাদের কিন্তু এটা লাগবে। এই যে লব্ধির মানটাও লাগবে, লব্ধির দিকটাও লাগবে, এগুলো দিয়ে তোমাদের অঙ্কটা করতে হবে, এই জন্য এগুলো মনে রাখতে হবে। এখন আসো যে লব্ধিটা আমরা শিখেছি আর সেটার বৃহত্তম মান। হ্যাঁ, এই দেখো ওই যে কিছুক্ষণ আগে যে চিত্রটা দেখেছি, পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর যদি ভেক্টরদের সমমুখী হয়, মানে একই দিকে যদি ক্রিয়া করে, এই পি ভেক্টরটা এবং কিউ ভেক্টরটা যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে একই দিকে একটা ক্রিয়া করলে এগুলোর উপর কোনো কোণ উৎপন্ন হবে না, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। একই দিকে হলে কোনো কোণ উৎপন্ন হবে না। এই যে পি দেখো, পি ভেক্টরটা এটার দিকে যদি আমি কিউ ভেক্টরটা দিয়ে, তাহলে কি কোনো কোণ উৎপন্ন হবে? না, হবে না। একই দিকে হলে কোনো কোণ উৎপন্ন হবে না, তখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। এবং লব্ধি কস থিটা cos থিটা ইকুয়াল টু +1 যদি হয়, তাহলে আমরা লব্ধির যে মানের সমীকরণটা শিখেছি আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা যেটা শিখেছি সেখানে দেখো এখানে এই যে cos থিটার মান যদি 1 হয়, মানে cos 0 ডিগ্রির মান তো 1, তাহলে cos 0 ডিগ্রির মান 1, এখানে 0 ডিগ্রি cos 0 ডিগ্রির জায়গায় থিটার জায়গায় 0 ডিগ্রি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর cos থিটা আসলো, cos থিটার মান 1। তাহলে এখানে হলে সমীকরণটা যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, cos থিটাটা চলে যাবে।
তাহলে লব্ধি সর্বোচ্চ মান, এখানে দেখো ম্যাক্সিমাম দিয়েছি, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, লব্ধি সর্বোচ্চ মানটা দাঁড়াচ্ছে এখানে যে আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এরকম সূত্র না, তাহলে p প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র হচ্ছে p স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটা সূত্র। তাহলে এখান থেকে আমি আবার উল্টো এটা লিখতে পারি, এখানে বর্গমূল আর বর্গ কাটাকাটি যায়, থাকে p প্লাস কিউ, এটা দুটা থাকছে। এখন তোমরা দেখো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম শুধু খালি থাকলে এটা বোঝাবে মান, এখানে আর দিয়ে বোঝাচ্ছে লব্ধির মানটা, লব্ধি ভেক্টরের যেই মানটা সেটা, পি দিয়ে বোঝাচ্ছে পি ভেক্টরের মানটা, কিউ দিয়ে বোঝাচ্ছে কিউ ভেক্টরের মানটা। তাহলে লব্ধির সর্বোচ্চ মানটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান বা সমষ্টির সমান। এই যে ভেক্টর দ্বয়ের মানের, এখানে দ্বয় বলতে দুটো বোঝাচ্ছে, এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এটার মান। তাহলে লব্ধির সর্বোচ্চ মানটা হচ্ছে গিয়ে ভেক্টর দ্বয়ের মানের সমষ্টির সমান, লব্ধির সর্বোচ্চ মানটা। এখন আসো লব্ধির সর্বনিম্ন মানটা। ভেক্টর দ্বয় যদি বিপরীত দিকে ক্রিয়া করে, এই যে পিটা এবং কিউটা যদি পুরোপুরি বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে মানটা কত হবে, এদের মধ্যবর্তী কোণটা হবে 180 ডিগ্রি। এক পুরা বিপরীত দিকে এভাবে যদি হয়ে যায় তাহলে 180 ডিগ্রি হবে। আর থিতার জায়গায় যদি 180 ডিগ্রি বসাই, cos 180 ডিগ্রির মান হচ্ছে কি -1, তখন এই সমীকরণটা কি দাঁড়াচ্ছে, এই সমীকরণটা দাঁড়াচ্ছে আর মিনিমাম মানে লব্ধি সর্বনিম্ন, মিনিমাম মানে সর্বনিম্ন মান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে cos থিতার মান যদি -1 হয় তাহলে -2pq। আর এই এখান থেকে এই যে আমরা ওই a মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা, সেটা p মাইনাস কিউ হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে আর লব্ধির সর্বনিম্ন মানটা হচ্ছে এখানে p সিমিলার টু কিউ, এই সিমিলার টু চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যেটার মান বেশি হবে। যদি p এর মান ধরো 6 একক, কিউর মান ধরো 5 একক, তখন পিটা সামনে বসাবো, কিউটা পিছনে বসাই বিয়োগ করব। আবার কিউর মান যদি দেয়া থাকে কখনো তোমার 6 একক, আবার পি এর মান দেয়া থাকে 5 একক, তখন কিউটাকে সামনে বসাবো, পিটাকে পিছনে বসাবো। এই জন্য এই সিমিলার টু চিহ্ন বোঝাচ্ছি। এটা কিন্তু বিয়োগী অন্তরী, কিন্তু সিমিলার টু দিয়ে বোঝানো হচ্ছে যেটার মান বেশি হবে সেটা সামনে বসে যাবে। তাহলে লব্ধি সর্বনিম্ন মানটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মানের অন্তরফলের সমান বা বিয়োগফলের সমান। এই যে পি ভেক্টর দ্বারা পি ভেক্টরের মান, কিউ দ্বারা কিউ ভেক্টরের মান, আর দ্বারা আর ভেক্টর মানে লব্ধির মানটা। তাহলে লব্ধির সর্বনিম্ন মানটা হচ্ছে গিয়ে ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের বা অন্তরফলের সমান। এগুলো আমাদের মনে রাখতে হবে, আমাদের বাড়ি কাজ করার জন্য এগুলো লাগবে। এখন আসো আমরা এতক্ষণ যা পড়েছি সেগুলোর উপরে আমি তোমাদেরকে একটা অঙ্ক দিলাম, এটা করে ফেলবা। দুটি ভেক্টরের লব্ধির বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান যথাক্রমে 14 একক 14 একক ও 2 একক। ভেক্টরদ্বয় কোনো বিন্দুতে সমকোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। এখন ওই লব্ধির সর্বোচ্চ মানটা এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আর ম্যাক্সিমামটা দেওয়া আছে 14 একক, আর মিনিমাম যেটা দেওয়া আছে এটা 2 একক। ম্যাক্সিমাম মিনিমাম থেকে পি কিউ বের করে ফেলবা, যোগ বিয়োগ করে পি আর কিউ বের করে ফেলবা। পি কিউ বের করার ফলে বলছে লব্ধির মান, আমরা যে লব্ধির মান বলেছিলাম সেটা লাগবে, আর আর যেটা আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা যেটা শিখেছি সেখানে বসাতে হবে, বসায় লব্ধির মানটা আর বের করতে হবে। এবং থিটা লাগবে তোমাদের, কোণ লাগবে, কোণের জন্য দেখো এখানে বলছে সমকোণে মানে থিটার মান 90 ডিগ্রি বলে দিচ্ছে ওরা, ওখানে বসালে লব্ধির মানটা পেয়ে যাবা, মানে আর পেয়ে যাবা। আর দিক মানে থিটার মান বের করতে হবে। থিটার মানের জন্য যেই সূত্রটা শিখেছিলাম, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ sin থিটা বাই পি প্লাস কিউ cos থিটা, ওখানে মানগুলা সবগুলা পির মান কিউর মান থিটার মান বসালে এই পেয়ে যাবা। তাহলে এটা সুন্দর করে ফেলবা, পারলে আমার কমেন্ট বক্সে আনসারটা দিয়ে দিও। আচ্ছা, আরেকটা আমি তোমাদের অনুধাবনের কোশ্চেন দিলাম, দুটি অসমান ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। কি মনে হয় শূন্য হবে? আমরা যে ভেক্টরের যে অন্তরফলের ভেক্টরের সর্বনিম্ন মানটা শিখেছি অন্তরফলের সমান, তাহলে বিয়োগ দুইটা রাশির মান সমান নয়, যদি বিয়োগ করি সেখানে কি শূন্য হবে? চিন্তা করে সেটা লিখে নিও, নিজের মতো করে লিখে নিও। আজকের ক্লাসের জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো করে বাসায় সবগুলো মনোযোগ দিয়ে পড়বা এবং বইটা খুলে সাথে সাথে লিখে লিখে পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।